হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানে যেটা 6 নম্বর স্কুল দেওয়া হয়েছে, এই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব। এর আগে আমরা 5টা স্কুলের সঠিক আনসার দেখে নিয়েছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য প্রশ্নবিচিত্রার প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিলাম। সেখান থেকে তোমরা অবশ্যই পরপর যে ক্লাসগুলো হয়ে গেছে দেখে নিও। এছাড়া আমাদের সাবজেক্টিভ ক্লাস, যেখানে আমাদের ক্লাস প্রোভাইড করা হয়েছে, বিষয়ভিত্তিক ক্লাস দিয়েছি, নোটসের ক্লাস দেওয়া হয়েছে, সেই ক্লাসগুলো যারা দেখোনি দেবে ক্লাস 7-এর পরিবেশের প্লেলিস্টের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পাবে। সেখান থেকে সাবজেক্টিভ ক্লাসগুলো দেখে নিও। দেখো, ফিজিক্যাল সায়েন্স থেকে প্রথম প্রশ্ন, এখানে সমতল দর্পণে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে, এটা বারবার পেয়েছি, লম্বভাবে মানে অভিলম্ব বরাবর যদি আপতিত হয় সেখানে আপতন কোণ 0 এবং প্রতিফলন কোণটাও কি হবে, 0 ডিগ্রি হবে। কোনটি চৌম্বক পদার্থ নয়? এগুলোর মধ্যে রবার, একে চুম্বকে পরিণত করা যায় না বা চুম্বক একে আকর্ষণ করে না। ইলেকট্রিক হিটারের কুণ্ডলী যেটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে নাইক্রোম তার দিয়ে। ইলেকট্রিক ইস্ত্রি সেটাও নাইক্রোম তার দিয়ে তৈরি হয়। সূচিছিদ্র, ক্যামেরা ছিদ্র যদি বড় হয় তাহলে প্রতিকৃতিটা অস্পষ্ট হয়ে যাবে, তাহলে অপশন ডি। পরিবেশ বান্ধব শক্তি নয়, এখানে তাপ শক্তি, তার কারণ এখানে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা যায় বা তাপ শক্তি উৎপাদন করা যায়, তাহলে কয়লা পুড়িয়ে সেখানে যেহেতু দূষণ হয় তার জন্য এটা পরিবেশ বান্ধব নয়। এরপরে রংধনুর শেষ বর্ণ তোমরা জানো, এখানে বেনিয়া সহ কলা এবং লাস্টে লা মানে লাল বর্ণটা থাকে, তাহলে এখানে লাল হবে উত্তর। এরপরে কোন প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? যদি নিয়মিত প্রতিফলন হয় তাহলে সেখানে প্রতিবিম্ব গঠিত হবে। কেমন? নেক্সট, ছায়ার সৃষ্টি আলোর কোন ধর্মকে প্রকাশ করে? আলোর সরলরেখায় চলার ধর্ম। তাহলে তোমরা এখানে লিখবে, আমি এখানে জায়গাটা একদমই ছোট, আমি বলে দিচ্ছি, আলোর সরল রেখায় চলার ধর্ম। কেমন? চলার ধর্ম। ওকে। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম হবে পেট্রোলিয়াম। কেমন? তোমরা এখানে লিখবে পেট্রোলিয়াম। কেমন? পেট্রোলিয়াম। নেক্সট কোশ্চেন হচ্ছে, দুটি চৌম্বক পদার্থ, তোমরা লোহা লিখতে পারো। কেমন? লোহা হয়, নিকেল হয়, তাহলে এখানে আমি একটা লিখছি লোহা, 2 নম্বর এখানে লিখে দিচ্ছি আমি এখানেই এপাশে, সেটা হচ্ছে নিকেল। বৈদ্যুতিক বাল্বের যে তারটি জ্বলে ওঠে তার নাম কি? যে তারটা থাকে সেটা হচ্ছে মানে ফিলামেন্ট। কেমন? ফিলামেন্টটা এখানে জ্বলে ওঠে, তাহলে যে তারটি জ্বলে ওঠে তার নাম হচ্ছে ফিলামেন্ট। কেমন? এখানে লিখবে তোমরা ফিলামেন্ট এবং লিখে দেবে এটা টাংস্টেন দিয়ে তৈরি হয়। কেমন? টাংস্টেন দিয়ে তৈরি হয়। নির্জল কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? নির্জল কোষের মধ্যে রাসায়নিক পদার্থ থাকে বা রাসায়নিক শক্তি থাকে এবং সেটা সরাসরি তড়িৎ শক্তিতে পরিণত হয়। তাহলে এটার আনসার আমি এইখানে লিখে দিচ্ছি যে রাসায়নিক শক্তি, সেটা থেকে সরাসরি তড়িৎ শক্তি পাওয়া যায়। তাহলে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি বা বৈদ্যুতিক শক্তি। কেমন? এটা হবে আনসার। চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে কম? চুম্বকের মাঝামাঝি জায়গা অর্থাৎ উদাসীন অঞ্চল। কেমন? উদাসীন অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সব থেকে কম হয়। জৈব গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন গ্যাস। কেমন? মিথেন গ্যাস এবং সংকেত হচ্ছে CH4। এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। লাইট, LIGHT, লাইট এমিটিং হচ্ছে EMITTING, এমিটিং, ডায়োড DIODE। ওকে। 3 দেখা প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, লঘু মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণ এবং এখানে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, আপতন কোণ, প্রতিসরণ কোণ চিহ্নিত করো। টেক্সট বইয়ের নতুন বইয়ে দেখো 31 পাতায় আছে, এই দিকে ছবিটা, এটা হচ্ছে ঘন থেকে লঘু। আমাদের প্রশ্নে বলেছে লঘু থেকে ঘন, তাহলে এই ছবিটা আঁকবে। আপতিত রশ্মি প্রতিসরিত হওয়ার পর অভিলম্বর দিকে সরে এসছে, দেখো এইদিকে অভিলম্বর দিকে কিন্তু সরে আসলো। কেমন? এটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, এইটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এটা EOF, এটা হচ্ছে মাধ্যমদ্বয়ের মানে বিভেদ তল, এবং COD হচ্ছে অভিলম্ব। সেটা কোনটা কি এখানে দেখো লেখা আছে, এই যে দুটো লাইনে লিখে দেওয়া হয়েছে কোনটা কি, সেটা অবশ্যই লিখে দেবে। ছবিটা আঁকবে আর এই দুটো লাইন লিখবে। এরপরে একটি রশ্মি সমতল দর্পণে তার তলের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হলো, আপতন কোণ ও প্রতিফলন কোণ কত?
অনেকটা এরকমই প্রশ্ন তোমরা লিখবে যে আচ্ছা সমতল দর্পণে 60 ডিগ্রি কোণ আপতিত হয়েছে। আচ্ছা এখানে আনসারটা ভুল আছে, এটা লিখলে হবে না, আমি তোমাদের অন্য বই থেকে দেখাচ্ছি। এই যে প্রান্তিকের পেজ নাম্বার 27 আছে, এখানে এও হচ্ছে আপতিত রশ্মি, আর এখানে ওবি হচ্ছে প্রতিসরিত রশ্মি, এবং পি ও কিউ এটা হচ্ছে মানে দর্পণ। এবার এখানে আপতন কোণ কত হবে, দর্পণের সাথে কোণ যেটা সেটা বলছে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। এবার আপতন কোণ মানে কি, আপতিত রশ্মি এই অভিলম্বর সাথে যে কোণ করে সেটাকে আপতন কোণ বলে। তাহলে এই কোণটা কত, মোট এইটা হচ্ছে লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি, তাহলে মোট 90 ডিগ্রি থেকে এই জায়গাটা বাদ দেবো 60, তাহলে পড়ে থাকছে 90 থেকে 60 বাদ দিলে 30 ডিগ্রি, তাহলে আপতন কোণের মান হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে আপতন কোণ তুমি পেলে। প্রতিফলন কোণ কত, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান সমান হয়, এটা প্রতিফলনের নিয়ম, তাহলে প্রতিফলন কোণটাও হবে 30 ডিগ্রি। ওকে, নেক্সট আমরা অথবা দিয়ে আরো একটা প্রশ্ন পাচ্ছি। 1.22 মিটার লম্বা একজন বালক একটি বড় আয়না থেকে 1.5 মিটার দূরে দাঁড়িয়ে আছে, বালকটির কাছে তার প্রতিবিম্বের উচ্চতা কত। যেহেতু আয়না থেকে দূরে আছে এবং আয়নার মধ্যে বস্তুর যে আকার হয় প্রতিবিম্বর আকারটাও একই রকম হয়, তাহলে যেহেতু বালকটা হচ্ছে 1.22 মিটার লম্বা, তাহলে প্রতিবিম্বের উচ্চতাও হবে 1.22 মিটার এত। এবং প্রতিবিম্ব তার থেকে কত দূরে আছে, 1.5 মিটার দূরে, মানে এই একটা ছেলে একটা বালক সে দর্পণ থেকে মানে আয়না থেকে 1.5 মিটার দূরে ছিল। তাহলে বস্তুটা বা ব্যক্তিটা দর্পণ থেকে যত দূরে থাকে তার প্রতিবিম্ব ওই দর্পণ থেকে তত দূরেই কিন্তু গঠিত হয়। তাহলে এইদিকে 1.5 মিটার দূরেই তৈরি হবে দর্পণ থেকে। এবার প্রশ্ন প্রতিবিম্ব তার থেকে কত দূরে, তাহলে প্রতিবিম্বটা তার থেকে কত দূরে, তাহলে 1.5 এদিকে আর এদিকে 1.5 যোগ যদি আমরা করি 1.5 আর 1.5 হয়ে যাচ্ছে আমার 3 মিটার, তাহলে 3 মিটার দূরে প্রতিবিম্ব তার থেকে দূরে অবস্থিত হবে। 3 নম্বর প্রশ্ন, এখানে দুটি সেলের ব্যাটারি মানে দুটো ব্যাটারি থাকবে বা তড়িৎ কোষ থাকবে, একটি বৈদ্যুতিক বাল্ব এবং বদ্ধ বর্তনী আঁকতে হবে। দেখো এখানে ছবিটা দেওয়া হয়েছে প্রান্তিকের পেজ নাম্বার 58, দুটো সেল, এই যে মাইনাস প্লাস আর এখানটাও মাইনাস প্লাস, কেমন এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস একটা ব্যাটারি, মাইনাস প্লাস আর একটা ব্যাটারি, দুটো সেল আছে। এটা হচ্ছে বৈদ্যুতিক বাতি, একটা বাল্ব রয়েছে এবং যুক্ত আছে, তার জন্য তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এটা একটা বদ্ধ বর্তনী, তাহলে এই ছবিটা আঁকবে। এরপরে নেক্সট প্রশ্ন আছে, এখানে বলেছে যে একটা চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে চুম্বক দৈর্ঘ্য কত, তাহলে চুম্বক দৈর্ঘ্য সমান লিখবে যে জ্যামিতিক দৈর্ঘ্য গুণ 0.86, নিয়ে পরের লাইনে বসাবে জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে 7, তার সঙ্গে 0.86 এটা গুণ করবে, মোটামুটি এখানে হয়ে যাবে, দেখবে তোমরা 6.02 এত সেন্টিমিটার, এটা হবে এই প্রশ্নের আনসার। কিভাবে লিখবে জায়গাটা দেখো, চৌম্বক দৈর্ঘ্য লিখবে না, চুম্বকটি জ্যামিতিক দৈর্ঘ্য গুণ চিহ্ন দিয়ে 0.86, এখানে 10 এর বদলে 7 লিখবে, যেহেতু 7 সেন্টিমিটার আমাদের বলেছে, তাহলে 7 বসাবে, 0.86 গুণ করবে, নিয়ে আমাদের আনসার হলো 6.02, সেটা তোমরা লিখবে। ওকে, এরপরে এখানে বলছে ফিউজ তারের কার্যকারিতা লেখো। টেক্সট বুক থেকে লিখতে চাইলে এই জিনিসটা তোমাদের লিখতে হবে যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। এই ফিউজের মধ্য দিয়ে তড়িৎ ওই সার্কিটে প্রবেশ করে, সার্কিট মানে ওই বর্তনীতে প্রবেশ করে। ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়, যেহেতু এর গলনাঙ্ক খুব কম হয়, ফলে কোনো কারণে খুব বেশি পরিমাণ তড়িৎ এসে পড়লে ফিউজ তার উত্তপ্ত হয়ে ওঠে এবং গলে যায়, ফলে বর্তনী ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়। তাই সার্কিটের কোনো ক্ষতি হয় না, ফিউজ তার আবার পাল্টে দেওয়া যায়। বা রায়মার্টিন থেকে লিখতে চাইলে 102 পাতায় রয়েছে এই যে কার্যনীতি, এখানে এইটুকু লিখবে। ওকে, লেখার পর দেখো পরের পাতায় আরো কিছুটা দেওয়া হয়েছে, এই জায়গাটা লিখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, এখানে একটি চুম্বকের চিত্র অঙ্কন করে চৌম্বক দৈর্ঘ্য ও উদাসীন অঞ্চল চিহ্নিত করো। টেক্সট বইয়ের 42 পাতায় আছে, এই ছবিটা তোমরা অঙ্কন করবে, নিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু NS, এটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, সেটা দেখাবে, আর মাঝে যেটা অঞ্চল সেটা হচ্ছে উদাসীন অঞ্চল, সেটা তোমরা দেখাবে। এরপরে মানে ছবিটা পুরোটা অঙ্কন করবে, আর লেখাগুলো ওই কোনটা উদাসীন অঞ্চল আর কোনটা চৌম্বক দৈর্ঘ্য সেটা লিখে দেবে, যেহেতু লিখতে বলেছে। এরপরে জৈব শক্তি কিভাবে মানব জীবনে কাজে লাগানো যায়। ছায়ার পেজ নাম্বার 97 এখানে 1 2 3 তিনটে ব্যবহার দেওয়া হয়েছে, এই তিনটে তোমরা লিখবে। এরপর অথবা দিয়ে ফিউজ তারের কার্যনীতি, এটা অলরেডি একবার দিয়েছে একই প্রশ্ন,
আবার আমি বলছি না। এরপর সরাসরি আমরা লাইফ সায়েন্সের পার্টটা চলে যাব। প্রথম প্রশ্ন, লাইফ সায়েন্সের মধ্যে দুটি পর্বের মাঝের অংশকে কি বলে? পর্বমধ্য। ফুলের যে অংশ ফলে পরিণত হয় সেটা হচ্ছে ডিম্বাশয়। নিষেকের পর ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। একটি যৌগিক ফল হবে এঁচোড়। শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হচ্ছে সুন্দরী। 2-1, পরাগমিলনের পর ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়? আবার একই প্রশ্ন দিয়েছে, ডিম্বাশয়টি। তাহলে এখানে ডিম্বাশয়টি ফলে পরিণত হয়। কোন অংশটি বীজে পরিণত হয়? তাহলে এখানে এইটার আনসার হবে ডিম্বক। কেমন? ডিম্বকটা বীজে পরিণত হয়। একবীজপত্রী বীজ কাকে বলে? যে সমস্ত ক্ষেত্রে একটাই বীজপত্র থাকে তাদের একবীজপত্রী বলে। তাহলে লিখবে যে সমস্ত বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী বলে, যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদি। এরপরে পাতার প্রসারিত ও চ্যাপ্টা অংশকে কি বলে? এটা পত্র ফলক। কেমন? পত্র ফলক বলে। অভিস্রবণের একটি শর্ত লিখবে, মানে এক্ষেত্রে মানে আলাদা ঘনত্বের হতে হবে দুটোকেই, মানে দুই যে দ্রবণ থাকবে অর্ধভেদ্য পর্দা দিয়ে আলাদা করা দ্রবণ দুটির ঘনত্ব আলাদা হতে হবে, এটা একটা লিখতে পারো। বা অর্ধভেদ্য পর্দার উপস্থিতি, অর্ধভেদ্য পর্দার উপস্থিতি এটাও লেখা যায়। কেমন? এটাও একটা মানে বিশেষ শর্ত। এরপর দেখো 3-1, সাপ কেন প্রায় জীব বের করে? 206 পাতায় উত্তর আছে যে বিভিন্ন প্রাণীর দেহ থেকে নানান উদ্বায়ী যৌগের অণু বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে সাপের জিভে, তারপরে সাপ মুখের মধ্যে জিভটা ঢুকিয়ে নিয়ে উপরে তালুতে ঠেকায়। সেখান থেকে একটি বিশেষ অঙ্গ, সেই বিশেষ অঙ্গটার নাম হচ্ছে জ্যাকবসন অর্গান। সাপ যখন জিভটা সেখানে ঠেকায় তখন সেই গন্ধের অণুগুলি তার মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে। সেই থেকে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে। পরের প্রশ্ন, এখানে পাতার যে কোনো দুটি কাজ লেখো। এখানে অনেকগুলো কাজ দেওয়া হয়েছে, লিখতে পারো। পাতা সাধারণত সবুজ বর্ণের চ্যাপ্টা প্রসারিত অঙ্গ। আচ্ছা, পাতার কাজ নিচের দিকে দেওয়া হয়েছে। ফার্স্ট হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা, আর 2 নম্বর বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদের অতিরিক্ত জল বের করে দেওয়া। পরের প্রশ্ন, মৃৎভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে? উদাহরণ সহ লেখো। ছায়ার 293 পাতায় আছে, যে অঙ্কুরোদ্গমে বীজের বীজপত্র বীজত্বক ফাটিয়ে মাটি ভেদ করে উপরে উঠে আসে তাকে মৃৎভেদী অঙ্কুরোদ্গম বলে। যেমন কুমড়ো, তেঁতুল, রেড়ি ইত্যাদির বীজে এই প্রকার অঙ্কুরোদ্গম দেখা যায়। বা টেক্সট বুকের মধ্যেও থাকবে, টেক্সট বুক থেকেও তোমরা করতে পারো। কেমন? মৃৎভেদী অঙ্কুরোদ্গমটা টেক্সট বুকের মধ্যে দেখো, অঙ্কুরোদ্গম এখানে এই যে মৃৎভেদী অঙ্কুরোদ্গম 211 পাতায় দেওয়া হয়েছে। প্রথমটা এখান থেকে শুরু করে এটা। কেমন? এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে কাণ্ডে দুটি কাজ লেখো। তোমরা এখান থেকে শারীরবৃত্তীয় কাজ একটা লিখবে, যে মূলরম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ কাণ্ডের মাধ্যমে পাতায় পৌঁছায়। আর একটা যান্ত্রিক কাজ লিখবে, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ইত্যাদি ধারণ করা কাণ্ডের অপর একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপরে একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে কি হবে? এখানে উত্তরটা তোমরা বানিয়ে লিখবে কাতলা মাছ হলো মিষ্টি জলের মাছ, তাই সমুদ্রের জলে কাতলা মাছ রাখলে কাতলা মাছের দেহ থেকে জল বাইরে বেরিয়ে আসবে এবং জলশূন্যতার ফলে, এখানে রুই লেখা দরকার নেই। কেমন? জলশূন্যতার ফলে কাতলা মাছ মারা যাবে। এর কারণ সমুদ্রের জলে প্রচুর পরিমাণে লবণ থাকে, ফলে জলের গাঢ়ত্ব তথা অভিস্রবণ চাপ খুব বেশি থাকে এবং ওই লবণাক্ত জল মাছের দেহের তুলনায় হাইপারটনিক দ্রবণ, তাই মাছের দেহ থেকে জল বহি অভিস্রবণ প্রক্রিয়ায় বের হয়ে যাবে। যেভাবে আমি যে পরিবর্তনগুলো করলাম, যেগুলো পাল্টে দিয়ে যেভাবে বলা হলো সেরকমভাবে তোমরা লিখবে। এরপরে 4 প্রশ্ন, একটি আদর্শ মূলে চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। ছায়ার 262 পাতায় এই ছবিটা দেওয়া হয়েছে, এই ছবিটা তোমরা অঙ্কন করতে পারো। বা রায়মার্টিন যাদের কাছে আছে 369 যদি আমরা বের করি, 369 পাতায় মূলের ছবি, এটা সুন্দর করে দেওয়া হয়েছে, এই ছবিটা তোমরা আঁকতে পারো। কেমন? রায়মার্টিনের ছবিটা বেশি ভালো দেওয়া হয়েছে। এরপরে একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। আদর্শ ফুলের চিত্র রায়মার্টিনের 371 পাতায় দেওয়া হয়েছে। এই যে এই ছবিটা তোমরা অঙ্কন করবে, এখানেই তোমরা দেখাবে এটা বৃত্তি, এটা দল বা দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, তাহলে একটা ছবি অঙ্কন করবে। আর যদি সময় থাকে
তাহলে এই ছবিটা অঙ্কন করবে, তার পাশাপাশি এইটা এইটা আর এই ছবিটা অ্যাড করে দেবে, মানে এই তিনটে ছবি আলাদা এক্সট্রা অঙ্কন করে দেখাবে। ওকে, তাহলে আজকে আমরা 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি